নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন। ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের আবার সকলকে স্বাগত জানাই। দীর্ঘদিন পর আমি ভিডিও বানাচ্ছি এবং একটা নতুন লোকেশন তোমরা বুঝতে পারছো। এটা আমি এখন রামপুরহাটে আছি এবং আমার নতুন পোস্টিং এখানে তোমরা জেনেছো আগের ভিডিওতে যে আমি কারেন্টলি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পারুলিয়া ব্রাঞ্চে পোস্টেড। তো আজকে বিশেষ কিছু কথা শেয়ার করার জন্য এই ভিডিও। আজকে এসবিআই ক্লার্ক জুনিয়র অ্যাসোসিয়েটের ফাইনাল রেজাল্ট আউট হলো। তোমাদের মধ্যে অনেকেই সিলেকশন পেয়েছো এবং যারা সিলেকশন পেয়েছো তাদের জন্য অনেক 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 অভিনন্দন। একটা নতুন জার্নি, একটা লাইফের একটা সার্টেন ফেজ থেকে বেরিয়ে এসে একটা নতুন ফেজে পদার্পণ করতে চলেছো, তার জন্য তোমাদেরকে অনেক শুভেচ্ছা এবং অনেক দায়িত্বের কাজ আসতে চলেছে। তাই খুব ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করো। এটা লাইফের একটা নতুন পরীক্ষার দিকে তোমরা এগোতে চলেছো। এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে এক্সাম কোয়ালিফাই করে গেলাম মানে এখন লাইফ পুরো সেট বিন্দাস, তা কিন্তু নয়। এখন আরও অনেক নতুন জিনিস শিখতে হবে। পুরো জীবনটাই এরকমভাবেই চলবে, একটার পর একটা শুধু স্টেপ বাই স্টেপ এগোতে থাকা, নতুন জিনিস শেখা, নিজেকে গ্রো করা এবং আরও বেশি ইমপ্রুভমেন্টের পথে এগিয়ে যাওয়া। দিস ইজ লাইফ, দিস ইজ অল অ্যাবাউট। এবার যাদের সিলেকশন হলো না, কিছু মার্কসের জন্য হয়তো যাদের সিলেকশন হলো না, যারা হয়তো অনেকটা আশা নিয়েছিলে যে কোনো এক্সাম না হোক, লাস্ট এই এক্সামটা এতদিন ওয়েট করেছিলাম, হয়তো এটাতে সিলেকশন হয়ে যাবে, বাট তাও হলো না, তো তারা কি করবে? দেখো, প্রথমত আপসেট হওয়ার একদমই কোনো স্কোপ নেই। আমি বলবো না যে আপসেট হওয়ার রিজন নেই, আমি বলবো না যে আপসেট হওয়ার কোনো কারণ নেই, তা নয়, কিন্তু আপসেট হওয়ার কোনো স্কোপ নেই। ইউ কান্ট অ্যাফোর্ড দ্যাট। তোমার টাইম নেই আপসেট হওয়ার মতন। কেন টাইম নেই? তার কারণ হচ্ছে আরআরবি পিও আজকে, আরআরবি পিও এবং ক্লার্ক সম্ভবত আজকে 27 জুন, আজকে ফাইনাল ডে ছিল ফর্ম ফিল আপ করার। তো আজকে ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে গেল। ফর্ম ফিল আপ হয়ে গেল মানে এরপর খুব আসন্ন ব্যাপার যে খুব মানে খুব গ্যারেন্টিড ব্যাপার যে খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে। যে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা নিয়ে আপসেট হওয়ার মতন সময় নেই। সামনে একটা পরীক্ষা অলরেডি তোমাদের জন্য ওয়েট করে আছে। ব্যাংকিং এক্সামের প্যাটার্ন এরকমই হয়, তোমরা সকলেই জানো যে একটার পর একটা এক্সাম চলতেই থাকবে। আর এখন এই একটা এক্সাম আরআরবি দিয়ে বছরের প্রথম এক্সাম স্টার্ট হয়ে গেল, মানে লাইন বাই লাইন এখন ব্যাক টু ব্যাক এক্সামস চলতে থাকবে। তো অপরচুনিটি তোমার হাতে প্রচুর রয়েছে। এবার তুমি ফাইনাল রেজাল্ট থেকে একটুখানি যখন শর্ট হয়ে গেছো, তখন তুমি বুঝে নাও তুমি কতটা ক্লোজ আছো। তো তুমি আরেকটু যদি পুশ করো এই বছর, তাহলে করে এই বছরটা কিন্তু তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি। দিস কুড বি ইয়োর সাকসেসফুল মোমেন্ট যদি তুমি এটাকে ঠিক মতন কাজে লাগাতে পারো। এবার হ্যাঁ, এখন যদি তুমি আপসেট হয়ে সময় নষ্ট করো, তাহলে করে সত্যি কিছু বলার নেই, কারণ আপসেট হয়ে মন খারাপ করলে কিন্তু সফলতা আসবে না, এটা বাস্তব কথা। আমি নিজেও এই ফেজটা থেকে পার করে এসেছি। 3 বছর আমারও লেগেছে, আমাকেও ধৈর্য ধরে লেগে থাকতে হয়েছে। প্রত্যেকটা মেন্সের রেজাল্টের পর যখন একদম হলো না, আমিও আপসেট হতাম, কিন্তু উঠে দাঁড়াতে হয়েছে। উঠে দাঁড়াতে পেরেছি বলি আজকে কিন্তু আমিও দেখো একটা সফলতার মুখ দেখতে পেয়েছি, এবং তোমরাও পাবে, অবশ্যই পাবে, ডেফিনেটলি পাবে। আর কিছু কথা তাদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এবং ভাবছো যে হ্যাঁ নতুন প্রস্তুতি নিচ্ছ এবং ব্যাংকিং এক্সামের প্যাটার্নগুলোর সঙ্গে অ্যাকাস্টমড হওয়ার চেষ্টা করছো আস্তে আস্তে, এবং ভাবছো, হয়তো অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই পড়াশোনাগুলো ব্যাংকিং ওয়ার্কে কী করে কাজে লাগতে পারে, ব্যাংকিংয়ের কাজে কী করে এগুলো হেল্পফুল হতে পারে। এটা আমারও মনে হতো, কিন্তু আজ আমি তোমাকে বলবো যে এই যে তোমরা প্রত্যেকটা কাজ যে করো, এই যে রিজনিংয়ের যে অ্যালফা নিউমেরিক সিরিজ করতে গিয়ে এত বড় বড় যে সিরিজ লেখা থাকে, কোডিং ডিকোডিং যে করো, সেখানে একটা একটা মানে মাইন্ড ইন্টারপ্রিটেশনের একটা ব্যাপার চলতে থাকে। তার সাথে সাথে যে পাজল সিটিং অ্যারেঞ্জমেন্ট সলভ করো, সেখানে যে একটা সেখানে একটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার থাকে। ম্যাথস যে করো, বিশেষ করে স্পিড ম্যাথস, মাইন্ড ক্যালকুলেশন, এই যে জিনিসগুলো করো, সিম্পলিফিকেশন, ফাস্ট ক্যালকুলেশন, এই যে জিনিসগুলো করো, এইগুলো এক্স্যাক্টলি কীভাবে হেল্প করে। হ্যাঁ, এই যে রাশ ব্যাপারটা থাকে এক্সামের মধ্যে, যে তাড়াতাড়ি কোয়েশ্চেন পেপার কমপ্লিট করা, যেটা তাড়াহুড়ো থাকে, এই তাড়াহুড়োটাকে এক্স্যাক্টলি কী করে কাজে লাগানো যায়, তো এটা সত্যিই কাজে লাগে আমি বলবো। আমি কারেন্টলি ক্যাশিয়ারের পোস্ট পেয়েছি আমার ব্যাংকে। তো আমি যখন ডেলি কাজ যখন করছি, শুরুতে জাস্ট আমি বেশি দিন হয়নি এখনও কাজ শুরু করেছি, মাত্র কয়েকদিনেরই ব্যাপার। তো ডে 1 থেকে আমি যখন কাজ শিখতে শিখতে এখন যখন পুরোপুরি ক্যাশ অপারেশনস আমি যখন নিজে হাতে করছি, তো প্রত্যেকটা মোমেন্টে যখন আমি দেখছি একটা কম্পিউটারের সামনে বসে আছি সারাটা দিন, সকাল 10টা থেকে স্টার্ট করে সেই ক্যাশ ক্লোজ করা পর্যন্ত প্রায় 4টে 4:30 অবধি যখন আমি রয়েছি কম্পিউটারের সামনে এবং ব্যাক টু ব্যাক অপারেশনস যখন চলছে, আমার মাসল মেমোরি বা মাইন্ড যেটাই বলো না কেন, পুরোপুরি ফিরে যাচ্ছে আমি আমার মক টেস্টের দিনগুলোতে। যে হ্যাঁ, এক্স্যাক্টলি এইভাবে একটা কম্পিউটারের সামনে বসে আমি কিন্তু মক টেস্ট দিতাম।
2 ঘন্টার 2.5 ঘন্টা যে মেন্সের মক টেস্ট আমি কিন্তু টানা বসে থাকতাম ফোকাসড হয়ে, কোনো রকম দিকে ডিস্ট্রাকশন নয়, কিচ্ছু নয়। তো সেই ফোকাস করার যে অভ্যেসটা, সেই অভ্যেসটা এখানে হেল্প করছে ফোকাস থাকতে। নইলে পরে সারাটা দিন ধরে কম্পিউটারের সামনে বসে থেকে ফোকাস থাকাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং টাস্ক, এবং ফোকাস তোমাকে থাকতেই হবে। বিশেষ করে ক্যাশিয়ারের কাজে তোমাকে ফোকাস থাকতেই হবে, তা না হলে পরে কিন্তু ক্যাশের গন্ডগোল হয়ে যাবে। এবং তোমরা যারা ছোট থেকে ব্যাংকিংয়ের ওয়ার্কসের সঙ্গে অ্যাকাস্টম, যারা অ্যাজ আ কাস্টমার ব্যাংকে যাতায়াত করেছো, তারা জানবে, এই কথাটা নিশ্চয়ই জানবে যে ক্যাশিয়ারদের যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুলটা, মেরামতিটা নিজের পকেট থেকেই ফান্ড দিয়ে ফুলফিল করতে হয়। 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা যদি কোনো দিনও শর্ট হয় তাহলে করে সেটা নিজের পকেট থেকে ফুলফিল করে দিতে হয়। তো সেটা নিজের লস, পার্সোনাল লস। ওকে, তাই সচেতনতাটা খুব বেশি দরকার। আচ্ছা, তার সাথে সাথে যখন কোনো কাস্টমার আসছে ক্যাশ উইথড্রল করতে বা ডিপোজিট করতে, তো তাদের যখন আমি অ্যাকাউন্ট নাম্বার এগুলো দেখে যখন এন্ট্রি করছি, তো বড় যে অ্যাকাউন্ট নাম্বারটা, যেখানে অনেক জিরোজ আছে, অনেক 1 4 মিক্সড ডিজিটস রয়েছে, তো তখন আমি ফিরে যাচ্ছি সেই আমার আলফা নিউমেরিক সিরিজের দিনগুলোতে। যে এক্স্যাক্টলি আলফা নিউমেরিক সিরিজ যখন করতাম, এত বড় বড় সিরিজগুলো, হ্যাঁ, ফাইন্ড দ্য ডিজিট উইচ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ দ্য নাম্বার উইচ ইজ 17th ফ্রম দ্য রাইট সাইড, এই যে কাউন্টিং করে করে আসতাম, তারপরে সেখান থেকে ইন্টারপ্রেট করতাম, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তখন যে করেছিলাম, এখন তার ফলাফলটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারগুলো দেখে মনে হচ্ছে না চোখে শুয়ে গেছে একেবারে, চোখে একবার দেখে যেন মনে হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি মারতে পারছি, যেটা কিন্তু একটা নর্মাল মানুষের পক্ষে সম্ভব নয়। এই 3 বছরের যে প্র্যাকটিস এবং চর্চা, এইটা থেকে কিন্তু ওই বিদ্যাটা খুব সুন্দর রপ্ত হয়েছে, এটা আমি বলতে পারি। তার সাথে কিছু কিছু হ্যান্ড টু হ্যান্ড, মাইন্ড টু মাইন্ড ক্যালকুলেশন, যেমন হচ্ছে হয়তো ম্যাথসের ক্যালকুলেশন তো সব জায়গাতে আছে। দেখো, মিক্সড ডিনোমিনেশনসের নোটস আছে, 500, 50, 20, 10-এর বিভিন্ন রকম মিক্সড ডিনোমিনেশনসের নোট আছে, অড নাম্বারস, ইভেন নাম্বারসের কম্বিনেশনসের নোটস আছে। তো তখন না খুব ভেরি কুইকলি, মেশিন তো আছে, কাউন্টিং মেশিন তো আছে, কাউন্ট করে দেবে, কিন্তু ভেরি কুইকলি একটা মাইন্ড ক্যালকুলেশনে হয়ে যেতে, হ্যাঁ এক্স্যাক্টলি কত টাকা আছে এটার মধ্যে। আর এখানেও একটা কথা তোমাদেরকে বলি, তোমরা অনেকে ভাবে মেশিন তো থাকে ভাই ব্যাংকে, তাহলে এত ঝামেলা করার দরকার কি? 500 এবং 200-র খুব ভালো কোয়ালিটির নোটস যেগুলো, সেগুলো কিন্তু মেশিন খুব সুন্দর কাউন্টিং করে। কিন্তু 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার, বিশেষ করে পুরোনো নোট যেগুলো হয়, একটু পচে যাওয়া বা একটু দুর্বল প্রকৃতির নোট যেগুলো হয়, সেগুলো কিন্তু মেশিন ভালো করে কাউন্ট করতে পারে না, মেশিন ওখানে মিস্টেক্স করে। তো সেগুলো কিন্তু ম্যানুয়ালি তোমাকে হাতেই কাউন্ট করতে হবে। তো এই যে কাউন্টিং, তার সঙ্গে সঙ্গে ওটাকে প্রপার ওয়েতে ক্যালকুলেট করা, এই জিনিসগুলোও কিন্তু হেল্পফুল হয়ে উঠছে, যেটা আমি পরিষ্কার রিলেট করতে পারছি আমার প্রিপারেশন ডেজ থেকে। এবং বিশেষ করে প্রিলিমিনারি ফেজের মক টেস্ট, যেখানে একটা খুব ফাস্ট অ্যাপ্রোচ কাজে লাগাতে হয়, যে ফাস্ট অ্যাপ্রোচ কাজে লাগে, খুব ফাস্ট ফাস্ট পেপার কমপ্লিট করাটা যে টেন্ডেন্সি থাকে, সেই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে অবজার্ভ করা যাচ্ছে যখন একটার পর একটা কাস্টমার যখন ব্যাক টু ব্যাক আসছে, এবং তাদেরকে যখন একটার পর একটা এন্ট্রি মেরে যখন ক্যাশ অপারেশনস করে যখন কাজটা কমপ্লিট করা হচ্ছে, ট্রানজ্যাকশনটা কমপ্লিট করা হচ্ছে। এক একটা কাস্টমার এক একটা কোয়েশ্চেনের মতন লাগছে। মক টেস্টে একটা করে কোয়েশ্চেন আসতে, সলভ করতাম, টিক মারতাম, বেরিয়ে যেতাম, ঠিক সেরকম টাইপের একটা মানে ভাইব ওখান থেকে আসছে। তো পুরো জিনিসটাই রিলেটেবল। তো তোমরা যারা প্রিপারেশন ফেজে আছো, নিজেদেরকে এখন তৈরি করছো, ভাবো এটা ব্যাংকার হওয়ার তোমাদের একটা আনঅফিসিয়াল ট্রেনিং শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এটাই তোমাদের একটা ফার্স্ট অ্যান্ড মানে মানে কি বলবো, প্রাইমারি ট্রেনিং। চাকরি পাওয়ার পর কাজ কী করে করতে হয় সেই ট্রেনিংটা পাবে, কিন্তু এই যে নিজেকে মেন্টালি অ্যান্ড সাইকোলজিক্যালি যে ডেভেলপ করার যে ব্যাপারটা, নিজের আইকিউ লেভেলটা যে একটা ডেভেলপ করার ব্যাপারটা, সেইটা কিন্তু তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে এই প্রিপারেশন ফেজের মধ্যে দিয়ে। তো তোমরা কিন্তু অলরেডি ব্যাংকার হওয়ার পথে অনেকটা তোমরা চলে এসছো, যারা প্রিপারেশন শুরু করেছো বা একটা ভালো ফেজে চলে এসছো প্রিপারেশন করতে করতে। তাই আমি বলবো, ট্রাস্ট দ্য প্রসেস, ট্রাস্ট অন ইউর ডেস্টিনি অ্যান্ড ট্রাস্ট ইউর হার্ড ওয়ার্ক। বিশ্বাস রাখো, সামনে অনেক বড় পরীক্ষা আসতে চলেছে, ব্যাক টু ব্যাক লাইন্ড আপ হয়েছে সমস্ত পরীক্ষা। নিজেদেরকে ভালোভাবে প্রিপেয়ার করো। এবং আমাদের চ্যানেলে আমি আবার কন্টিনিউ করতে চলেছি আমাদের যা কিছু ভিডিওস, টিউটোরিয়াল ভিডিওস বা লেকচার্স যা কিছু দিতাম, আমার এখানে একটু সেট আপ করতে একটু সময় লাগবে, তাই জন্য আমি একটু দুঃখিত। আমি নিজেও একটু ডিস্টার্বড হয়ে আছি এখন, একটা নতুন লাইফ, একটা নতুন পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে। তো অ্যাজ সুন অ্যাজ আই এম গেটিং অ্যাটাচড উইথ দিস, আমি আবার কন্টিনিউ করবো তোমাদের ক্লাসেসগুলো যেরকমভাবে আগে কন্টিনিউড হয়ে আসছিল। ওকে, আর আমার সমস্ত শুভেচ্ছা তোমাদের সঙ্গে রয়েছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে, জয়েন করতে পারো। যে কোনো রকমের কোনো কোয়ারি বা ডাউট, কোনো প্রিপারেশন মেটেরিয়াল বা প্রিপারেশন করার জন্য কোন জায়গা থেকে করলে ভালো হয়, সোর্সেস বা অন্য যে কোনো রকমের গাইডেন্স, যে কোনো হেল্প দরকার হয়, ডাইরেক্টলি আস্ক করতে পারো। সবসময় আছি তোমাদেরকে হেল্প করার জন্য।
তো এই বলে ভিডিও শেষ করছি। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো, ভালো করে এক্সাম দাও, ভালো করে প্রস্তুতি নাও, বেস্ট অফ লাক।